এর আগে এই কথা অনেকবারই বলেছি, সেটা হচ্ছে যে পারফরমেন্সের ভিত্তিতে দল গঠন করা উচিত। হ্যাঁ, এটা আপনারও কথা, সবারই কথা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা সবসময় হয় না। অনেকেই অনেক সুযোগ পান। আপনি ধরতে পারেন তানজিদ তামিম, আপনি বলতে পারেন যে সাইফ হাসান, আপনি বলতে পারেন তাহিদ হৃদয়, আপনি বলতে পারেন এখন ইমন পাচ্ছেন, কিন্তু অনেকেই তো পান না। অনেকেই পান না। টেস্টেও এটা হয়েছে। আপনি জয়ের কথা বলেন, সাদমানের কথা বলেন, সাদমান যদিও গেল বছর খুব ভালো করেছেন। তো এই বিষয়গুলো হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা কাউকে অনেক বেশি সুযোগ দেই, কাউকে দেই না। এই নামগুলো বললাম, আবার অনেকেই আছে। নাইম শেখ আছেন, এনামুল হক বিজয় আছেন, অথবা সোহান আছেন, অথবা আরও বেশ কয়েকটা নাম আপনি আনতে পারবেন এইভাবে, যারা খুব বেশি সুযোগ পান না। আমি অনেকবারই বলেছি অনেকেই আসেন শুধুমাত্র বাদ পড়ার জন্য। কিন্তু এটাও আমি বারবার বলেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এমনটা হওয়া উচিত যে যেমনই করুক না কেন, যত বড় তারকা হোক না কেন, যার ভবিষ্যৎ যেমনই থাক না কেন, পারফর্ম করতে না পারলে তো ভাই ওই যে ভবিষ্যতে কী করবেন সেটাতে লাভ নাই। আমার লাভ কি আছে? সেটা তো একদমই নাই। তো সেই দিক থেকে যে পারফর্ম করছে, হয়তো বা 6-7টা ম্যাচ খারাপ খেললো, বাদ দেন না ভাই, অন্য কাউকে নিয়ে আসেন। যেটা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, কি করেছি আমরা, কি করতে পেরেছি? যদি বড় দলের বিপক্ষে আমরা কিছু করতে নাই পারি, তাহলে লাভটা কি? যদি আমরা নতুন দল দেই, যারা ডোমেস্টিকে ভালো করছে, বা যারা সামনে ভালো করতে পারে, বা যারা অতীতে ভালো করেছে, তাদেরকে সুযোগ দিই। কিন্তু 5-6-7টা ম্যাচ খারাপ খেলেছে তারপরেও ক্যারি করছি, এটা আসলে আমার কাছে মনে হয় না যে যৌক্তিক। যেটা কোনো দেশেও হয় না যে আপনি নাম দিয়ে খেলছেন। এটা বাংলাদেশে হয়ে এসেছে, সামনেও হবে। কিন্তু চেঞ্জ হতে হলে আমার মনে হয় এই রিস্কটা নিতে হবে। যদি আপনি ধরেন যে সবশেষ 5টা করে ইনিংস, ইমন এবং তামিম, ইমনের সবশেষ 5 ইনিংস দেখবেন, 5 ইনিংসে মনে হয় রান করেছেন 75, গড় তার 15, এবং 75 রান করতে 62 বল ফেস করেছেন। তার মানে 120-এর আশেপাশে তার স্ট্রাইক রেট তারও কম হতে পারে 5টা ইনিংসে। আপনি যদি দেখেন যে সেখানে তামিমও কিন্তু 5টা ইনিংসে ব্যাট করেছেন এই বছর, 5 ইনিংসে রান করেছেন 71, এবং তার গড়টা 14, এবং বল ফেস করেছেন 61টা। তার মানে তারও কিন্তু স্ট্রাইক রেট এবং গড় ভালো না। 5টা ইনিংস শেষ। আপনি সাইফকে দেখেন, 50 করেছেন এশিয়া কাপে, তারপর 50 করেছেন একটা, তারপরে সিরিজে আফগানদের বিপক্ষে, এরপর প্রায় এক বছরের কোনো 50 নেই। তিনিও খারাপ করছেন, এবং 21 রান 30 রান করে টিকে আছেন। সেটা আমি এর আগেও বলেছি যে এটাই আমাদের স্ট্যান্ডার্ড, বাট বদলাতে হবে। আপনি যদি এখানে দুটো বদল নিয়ে আসতেন, আপনি যদি এখানে আহ, মানে হাইবুরন সোহান, আপনি যদি এখানেই আকবর, এখানেই আপনি যদি শান্তকে নিয়ে আসতেন, এখানে সৌম্যকে নিয়ে আসতেন, একটা প্রেশার ক্রিয়েট হতো। মানে হোক না, হোক না, মানে ওপেনাররাও একটা প্রেশার ফিল করুক না, সমস্যা তো নেই। এটাই তো বাস্তবতা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আপনার অন্য যে দেশগুলো আছে, সেখানে 5-6টা ইনিংস খেলবেন, আপনি টেনশনে থাকতে হয় যে আমি নেক্সট ম্যাচ খেলতে পারবো কি পারবো না। কিন্তু বাংলাদেশে এটা হয় না। এই যে নামগুলো বললাম যারা আছেন এখানেও, তারা প্রত্যেকে খারাপ করেছেন। সাইফ, ইমন, আহ, তামিম, তিনজনই খারাপ করছেন। হ্যাঁ, তামিম আবার মানে 5টা ইনিংসের কথা বললাম, তো এর আগে যে ইনিংসটা ছিল সেটা আবার ভালো একটা ইনিংস খেলেছিলেন, 50 করেছিলেন। হ্যাঁ, তার একটু ধারাবাহিকতা আছে, কিন্তু বাকিদের তো নেই। যে স্কোয়াডটা দেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানে আমরা সাইফকে দেখতে পাচ্ছি, আমরা ইয়াসির রাব্বিকে দেখতে পাচ্ছি, সৈকতকে দেখতে পাচ্ছি, তাদের কারো কিন্তু টি-20 পারফরমেন্স ভালো না রিসেন্ট। আপনি বিপিএল তো সৈকত খেলতে পারেননি সব শেষ, তারপর হচ্ছে আপনার ইয়াসির রাব্বি 5টা ইনিংসে ব্যাট করতে পেরেছেন, মানে তাকে খেলানোই হয়েছে 5টা ইনিংসে। তাকে তো বিপিএলও সুযোগ দেওয়া হয়নি। 5 ইনিংসে মনে হয় রান করেছেন 50। তো তাকে আপনি নিয়ে এসেছেন, কিন্তু আপনি শান্তকে নিয়ে আসেননি আবার। এই যে ওপেনারদের কথা বললাম, টপ অর্ডারের কথা বললাম, সেখানে সবচেয়ে ভালো করেছেন শান্ত। আপনি সৈকতকে ব্যাক করেছেন কারণ সৈকত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআইতে ভালো করেছেন। শান্ত ওডিআইতে ভালো করছেন সাম্প্রতিক সময়ে। শান্ত টেস্টে ভালো করছেন। তার গড় 25 সালে ছিল 59, তার গড় 26 সালে 46। ওডিআইতে তার সবশেষ 9 ম্যাচে রান 342, গড় তার 42, এবং স্ট্রাইক রেট 75, সেঞ্চুরি একটা, এবং 50 একটা, এবং সেঞ্চুরি একটা, 52টা। তো এই যে পারফরমেন্সটা আপনি যদি নিয়ে আসেন সৈকতকে একটা ইনিংসে, মানে একটা সিরিজের ধারাবাহিকতায়, শান্ত কি ভুল করেছে ভাই? শুধুমাত্র শান্তর নেগেটিভিটির জন্য তাকে নেওয়া হয়নি। আপনি তিনজনকে নিয়ে এসেছেন, সাইফ নিয়ে এসেছেন, ইয়াসির রাব্বি নিয়ে এসেছেন, সৈকত। তিনজনের আগে ডিজার্ভ করেন সেখানে শান্ত। একটা ওপেনার বা টপ অর্ডারের ধারাবাহিকতার অভাব, সাথে হচ্ছে পারফরমেন্স। এবং আপনি সবশেষ বিপিএল এর চিন্তা যদি করেন, সেখানে 13 ম্যাচে 355 করেছেন শান্ত। সেখানে তার রান হচ্ছে, গড় হচ্ছে আপনার 29, 135 তার স্ট্রাইক রেট, একটা 50,
একটা 100, মানে আপনি যদি এটা বিবেচনা করেন বিপিএল আপনি সাম্প্রতিক সময়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট বিবেচনা রাখেন, তাহলে কে এগিয়ে? তাহলে তো অবশ্যই এগিয়ে আছেন শান্ত। তাহলে যে দলটা দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হলো, কেন শান্ত নেই? শান্তর যে নেগেটিভিটি, যে শান্ত ক্যাপ্টেন ভালো না, শান্ত আগে ভালো করেননি, শান্ত চলে না, এই জন্য তাকে নেওয়া হয়নি শুধুমাত্র ভাই, শুধু এই জন্য। তাহলে কি হলো, লাভটা কি হলো? আমি এই জন্যই বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা করা উচিত যে ভাই খেলবে, যে ভালো করবে সেই থাকবে, আর না করলে বাদ পড়বে। আপনি যদি অন্য কাউকে নিয়ে আসেন, আপনি যারা ডোমেস্টিকে ভালো করছেন নিয়ে আসেন না, খেলিয়ে দেন না। করছেন তো, অভিষেক তো যাকে তাই করিয়ে দিচ্ছেন, হৃদয়কে টেস্টে অভিষেক করে দিয়েছেন, আর অমিতকে নিয়ে এসেছেন, অমিত তো ভালো করেছে ডোমেস্টিকে, ভালো যারা করছেন খেলিয়ে দেন, ওই একই ফল হবে, খারাপ হবে কিন্তু প্রেশার ফিল করবেন। নেক্সট টাইম যখন ব্যাক করবেন, এই তামিম, ইমন, সাইফ অথবা সাইফুদ্দিন অথবা যারা ব্যাক করবেন, বা সোহান যারা আছেন ম্যাচ পাচ্ছেন না, তারও একটা প্রেশার ফিল করবেন। দেন না, ঘরোয়াতে অনেকেই আছেন, আবু হায়দার রনি আছেন সেখানে, আফিফ আছেন সেখানে, নাইম শেখ আছেন সেখানে, অনেকেই আছেন, এই যেমন এনামূলক বিজয় আছেন, তাদেরকে দেন না। দেন আর বাদ, তাদেরকে বাদ দিবেন, যারা খারাপ করে তাদেরকে বাদ দিয়ে দিবেন, যারা আবার আসবেন আবার বাদ দিয়ে দিবেন। বাট প্রেশারটা ফিল করবেন যে হ্যাঁ আমি খারাপ করলে বাদ পড়ে যাব। এভাবে আমার মনে হয় না যে ভালো একটা ম্যানেজমেন্ট ভালোভাবে কাজ করছে, এবং যেভাবে চলছে এটা কোনোভাবেই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আমি টেস্ট নিয়েও কথা বলেছি, ওডিআই নিয়েও কথা বলেছি এবং টি-20 নিয়েও বললাম। আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।